আমি যখন চলে আসি যখন রানাঘাটে সেই ক্লাস 5-এ ভর্তি হই। তখনকার ঘটনার মধ্যে মনে আছে, যেমন আমাদের হেডমাস্টার মশাই ছিলেন নবচন্দ্র ব্যানার্জি, ইংরেজির মাস্টারমশাই ছিলেন হেডমাস্টার। তো আমাদের স্কুলে প্রত্যেক বছর প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো। তখন কেউ আবৃত্তি করতো, কেউ গান করতো, কেউ ক্লাসে ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য প্রাইজ পেত। তো একবার আমি গিয়ে বললাম, স্যার আমি আবৃত্তি করব। নাম দিতে হয় প্রথম পিরিয়ডে, খাতা নিয়ে আসে, কারা কারা কী করবে বলো, নাম দাও, প্রত্যেক ক্লাস থেকে নাম হতো। তারপরে গিয়ে ওখানে পরীক্ষা অডিশন বাজারকে হতো। তো আমি তো বললাম, স্যার আমি আবৃত্তি করবো। বলে কর, শোনা একটা। তো আমি ওই কবিতাটা মনে আছে, আজি হতে, রবীন্দ্রনাথ ঠাকুরের, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ সে আমার কবিতাখানি কৌতূহল ভরে। আমি তোকে একটু কায়দা দিয়ে লোককে আবৃত্তি করতে দেখেছি, যে পিছনে দুটো হাত রাখে, সোজা হয়ে দাঁড়ায় না, একটু ঘাটটা ব্যাঁকা করে। আমি খুব নকল টকল করে খুব আবৃত্তি করলাম। তো নবচন্দ্রবাবু ছিলেন ঢাকার লোক। তা আমি এই আবৃত্তি করলাম, বলে উনি বললেন, মুন্ড হয়েছে। আমি বললাম, কী হলো? বলে এর আবৃত্তি হয় নাকি, যা পাস গিয়া। খুব মন খারাপ নিয়ে বসে হলো। তারপরে তবু আমি ছাড়লাম না। আমি, স্যার তাহলে আমি গান করবো। বলে আবৃত্তি করছিস, আবার গান করবি? আমি, না স্যার আমি গান করবো। তখন বলে, আচ্ছা কর। তো আমি মনে আছে, ওরে নতুন যুগের ভোরে কৃষ্ণে সময় কাটিয়ে বৃথায় সময় বিচার করে গানটা করলাম। বলে তোর গান হইব। গানের নাম হয়ে গেল। সে থেকে স্কুলে যাবতীয় ফাংশন পরে ক্লাসগুলোতেই গান আমার বাঁধা ছিল। এই স্কুলে ঘটনা ঘটেছিল। আরেকটা ছিল, উনি খুব ওই ইংরেজি বই নিয়ে নাটক করতেন। তো একটা নাটক করেছিলেন, আমি তাতে সার্জেন্টের পাঠ করেছিলাম। নাটকের নাম হচ্ছে বিশপস ক্যান্ডেলস্টিক্স। নরম্যান, কি নাম যেন লেখকের, নরম্যান, পরের পদবিটা মনে নেই। তো আমার পাঠ ছিল সার্জেন্টের। ঘটনা ছিল, একজন চোর বিশপের একটা রূপোর ক্যান্ডেলস্টিক বাতিদান চুরি করে পালিয়েছে, ধরা পড়েছে পুলিশের হাতে। এখন আমি ধরে বিশপের কাছে নিয়ে এসছি ওকে, বাতিদান সমেত ওকে নিয়ে এসছি। এসে বলছে, বিশপকে বলছি যে এটা আপনার জিনিস, দেখুন এই চুরি করে নিয়ে গিয়েছিল, ফেরত নিন। কিন্তু বিশপ এতই দয়ালু, উনি বলবেন, না না আমি তো দিয়েছি ওনাকে, উনি চুরি করেনি তো। এরপরে আমার কাজ হচ্ছে কি, আমি চোরটাকে ছেড়ে দিয়ে আমি একা বেরিয়ে আসবো। কিন্তু আমি ছাড়ার পরিবর্তে চোরটাকে হাত ধরে হিরির করে টেনে নিয়ে আসি। যে উইংয়ের কাছে এসছি, নবচন্দ্রবাবু চোরটাকে এক ধাক্কা মেরে ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাকে হাত ধরে টেনে নিলেন বাইরে। মানে আমি বাইরে, চোর ইন, আমি আউট। এইসব স্মৃতিগুলো সব মনে আছে, সব অদ্ভুত অদ্ভুত ঘটনা। হ্যাঁ, একটু পিছিয়ে যাব, তোমার পাংশা থেকে চলে এলে কেন? সেই সময়টা কি ছিল? পাংশাটা চলে এলাম তার কারণ হচ্ছে সেই সময় ভারত ভাগ হলো। কোন সালের কথা বলছো? ভারত ভাগ সবে মানে হয়নি হয়তো, তখন কথাবার্তা চলছে, আন্দোলন চলছে, কথা চলছে, ভাগ হবে এবং সম্ভবত পাংশাটা পাকিস্তানের মধ্যে পড়বে। এই শুনেই কোন কোন সাল এটা? সেটা 1-2 বছর আগে, 1947 সালে 15ই আগস্ট হল। সেটা তো আমরা বোধহয় আগস্ট মাসের 1-2 মাস আগে চলে আসি, যেহেতু সম্ভাবনা ছিল যেটা পাকিস্তানে যাবে। এবং তখনই আমাদের ওখানে ডাকাতি শুরু হয়েছিল, মানে বাড়িতে বাড়িতে ডাকাতি হচ্ছিল এবং সবাই বাড়িতেই প্রায় ডাকাতি হতো। আর যেহেতু আমাদের বর্ধিষ্ণু ছিল বাড়িটা, মানে আমাদের পরিবারটা, আমাদের বাড়িতে ডাকাতি হওয়ার সম্ভাবনা খুব প্রচুর ছিল। তো বাবা বললেন যে না, এখানে থাকা যাবে না। মামা বাবা রানাঘাটে এসে বাড়ি কিনলেন, আমরা চলে এলাম। আমরা চলে এসে বোধহয় 1 মাসের মধ্যেই বোধহয় ডিক্লেয়ার হলো, 15ই আগস্ট হলো। কিন্তু ততক্ষণ আমরা চলে এসেছি সবাই। সেই রানাঘাটে সেই লালগোপাল স্কুল বলে একটা স্কুল আছে, হাই স্কুল, ওখানে ভর্তি হলাম। কিভাবে এলে তোমরা, এবং সব সম্পত্তি বিক্রি করে আসতে পেরেছিলে? কিচ্ছু না, কোনো সম্পত্তি বিক্রি করে, কারণ আমরা কাউকে জানিয়ে আসিনি। বাবা ছিলেন ওখানে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। বাবা যদি জানিয়ে আসতেন, কেউ আসতে যেত না, আসতেই পারতাম না আমরা।
হয়তো অত্যাচার হতো আমাদের উপরে। সে নিয়ে আমরা, বাবা রুটি ছিলেন যেটা বিয়েতে কলকাতায় নেমন্তন্ন খেতে আসছেন সপরিবারে, আত্মীয়ের বিয়ে আছে কলকাতায়, আমরা সেইভাবে সবাই চলে আসি, আর ফিরে যাইনি। তা রানাঘাটটা কেন তোমরা ওখানে কেন বসতি স্থাপন? রানাঘাটটা হলো যে প্রথমত পাংশা, পরে কুষ্টিয়া, কুষ্টিয়াতে রানাঘাট খুব বেশি দূরত্ব নয়। আর রানাঘাট একটা বর্ধিষ্ণু জায়গা, ব্যবসায়ীদের জায়গা, খুব ভালো জায়গা। আর তো এখন তো রানাঘাটে এত ভিড়, এত ভিড়, তখন বেশ খোলা মেলা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা বেশি খুব মানে ভালো লেগেছিল জায়গাটা আমাদের, লোকজনও ভালো ছিল, প্রতিবেশীরাও ভালো ছিল সবাই, সেই জন্য আমরা রানাঘাট চলে আসি। আর তোমার তুমি যে নদীর কথা একটু আগে বললে পাংশাতে, সেটার নাম কি ছিল? পাংশার নাম ছিল তার কাব্যিক নাম, পাংশা নদীর নাম ছিল চন্দনা। চন্দন। ওহ, আবার একটা তুই আমাকে মানে একটা কথা মনে করিয়ে দিলি। এই চন্দনা নিয়ে আমাদের অনেক ইতিহাস আছে। আমি আর আমার 3-4 জন বন্ধু, যার মধ্যে শুভ্র ছিল, শুভ্র অত্যন্ত ডানপিটে, ভীষণ ডানপিটে ছিল। তো আমরা করতাম কি, ছুটির দিনে সবাই চন্দনা নদীতে চান করতে যেতাম। শীতকালে সাঁতরে নদী পাড়ে অপর পাড়ে যেতাম, কারণ অপর পাড়ে সব মটরশুঁটির গাছ লাগানো হতো, এত ভালো মটরশুঁটি হতো, আমরা গিয়ে পটাপট খেতামই তো, ওদের গাছ শুধু উপরে নিয়ে আসতাম। আর যাদের বাগান মানে ক্ষেত, তারা তারা করলেই আমরা জলে ঝাঁপিয়ে পড়তাম, সাঁতরে আবার এই পাটে চলে আসতাম। ওরা কিন্তু ইচ্ছে করলে আমাদের ধরতে পারতো, কারণ ওরা আমাদের থেকে অনেক বড় সাঁতারু, কিন্তু এটা প্রশ্রয় ছিল, কিছু বলতো না, কিচ্ছু বলতো না, ওই তারাও করতো না, পরে হাসতো। প্রথমে রাগ করে, রাগ দেখাতো যেন মারতে আসবে এরকম ভয় দেখাতো, কিন্তু কিছু করতো না, হাসতো পরে আমাদের দেখে দেখে। এই একটা ব্যাপার ছিল। আরেকটা ব্যাপারও ছিল, আমাদের নৌকো উল্টে গিয়েছিল। আমরা নদীর ধারে ঘাটে নৌকো বাঁধা থাকতো মাঝিদের, তারা ওই মাছ টাছ ধরতে টরতে এই সমস্ত, আমরা সেই নৌকো ভাড়া করতাম, করে আমরা 4-5 জন মিলে, বুঝে দেখো ওই বয়সে, কত বয়স হবে তখন, 10-11 বছর বয়স হবে, 9-10 হবে, আমরা ওই বয়সে সাঁতারও জানতাম, নৌকোও চালাতে পারতাম। তারপরে আমরা সেই নৌকো নিয়ে আমরা তো গেলাম অনেক দূর। এখন স্রোতের দিকে গেলে পরে নৌকোটা তাড়াতাড়ি যায়, আর উল্টো স্রোতের দিকে গেলে নৌকো তো আর হয় না। তখন ফেরার সময় সন্ধে হয়ে গেছে, তখন আমরা তো আমি শুধু যে বইটা ধরেছি তা না, আমার বন্ধু ধরেছে একটা বইটা, যত জোরেই চালায় কিছুতে আর নৌকো এগোই না, কারণ স্রোতে আবার ধাক্কা দিয়ে পেছনে দিচ্ছে। তারপরে খুব জোরে চালাতে চালাতে আমরা তো ঘাটে এসে পৌঁছলাম। আর ঘাটে পৌঁছানোর সময় শুভ্র কী করলো, নৌকোটার গলুইটা, প্রথম দিকে গলুই বলে ওকে, গলুই পা দিয়ে এমন ধাক্কা মেরে ওপরে লাফিয়ে পড়লো, নৌকো ডুবে গেল কাত হয়ে। মাঝিদের তখন ওই তোমার কে ছিল, কিছু ওই হাঁড়ি ছিল, ভাতের হাঁড়ি বাড়ি ছিল রাখা, তারপরে কাঠের বইটা সব ভেসে চলে যেতে লাগলো। আবার সাঁতরে গিয়ে সেগুলো ধরলাম, ধরে এখন নৌকোতে ডুবে গেছে, তুলতে হবে তো, আমাদের ক্ষমতায় কুলোচ্ছে না, কারণ জল ভর্তি হয়ে জলের মধ্যে ডুবেছে। তখন ঠিক করলাম যে নৌকার একদিকটা কোনোরকম করে খাড়া করব, একদিকটা, ওই দিকটা কাত হয়ে গেলে জল বেরিয়ে যাবে। সেইভাবে নৌকাটাকে খাড়া করে ঠেলে তো তুললাম। তারপরে তো ভয়ে ভয়ে রয়েছি, যার নৌকো ভাড়া করেছি তার কী অবস্থা, সে কী বলবে। যাকে গিয়ে কেউ কাকুতি মিনতি করে করলাম, টাকা পয়সা দিলাম, যা দিলাম, কিছু বলেননি, ঠিক আছে বলে, ছেলে মানুষ বলে আর কি, কিছু বলেননি। এইসব ঘটনা ঘটতো আমাদের তখন। আর রানাঘাটে কোন নদী পেয়েছিলে? হ্যাঁ, রানাঘাটে ছিল, রানাঘাটের নদীর নাম ছিল চূর্ণী। চূর্ণী। আর সেখানে তোমার যে এত ছোট ছোট বয়সে তোমরা এলে, তোমার ভাইরা, দাদা, তো তোমাদের ওখানে মিলতে কোনো অসুবিধা হয়নি? মেলামেশা করতে কোনো অসুবিধা হয়নি? না, তখনকার লোকগুলো কিন্তু অদ্ভুত ছিল, জানিস তো। নতুন স্কুলে গেছি, নতুন ছাত্র, কারোর সঙ্গে চেনাশোনা নেই। কারণ স্কুলে যারা ক্লাস 5-এ পড়ছে, তারা তো নিচু ক্লাস থেকে একসঙ্গে পড়তে পড়তে ক্লাস 5-এ এসছে, সবার সঙ্গে বন্ধুত্ব। আর আমি তো নতুন, কিন্তু কোনো দিন কিন্তু মনে হয়নি যে ওরা আমাকে অপছন্দ করছে। বাট তখন আমার ছিল বাঙাল ঘটির ব্যাপার ছিল। তখন খুব ঘটিটা খুব বাঙাল খুব পড়তো, কিন্তু আমাকে কিন্তু কেউ কিন্তু কোনোদিন বলেনি। ওর সঙ্গে বোধ হয় নকল নবিশ ছিলাম, আমি খুব পরিষ্কার এদেশের ভাষাটা বেশ পরিষ্কারই বলতে পারতাম। ধরা মুশকিল ছিল যে আমি পাকিস্তান মানে পূর্ব বাংলা থেকে এসেছি, ধরা মুশকিল ছিল। অবশ্য তা সত্ত্বেও আমাদের সময় ওরকম
আমাদের ওই বেলাতে ওই বয়সে আমরা বাঙাল ঘটি নিয়ে লড়াই দেখিনি, কিন্তু বড় হয়ে দেখেছি বড়রা এই বাঙাল ঘটি নিয়ে অশান্তি করতে, বড়দের দেখছি আমি, কিন্তু আমাদের মধ্যে এসব ছিল না। তুমি বললে যে 1947-এর 15ই আগস্টের মাস দুয়েক আগে হয়তো তোমরা এদেশে চলে এসেছিলে, মানে অধুনা বাংলাদেশ এবং অধুনা ভারতবর্ষ, তাই তো? তোমার সেই সময় কি একটু স্মৃতি আছে যে মানুষজনের জীবনযাত্রা বা কোনো দাঙ্গার স্মৃতি বা অসন্তোষের স্মৃতি কিছু আছে একটু? না, আমার দাঙ্গার স্মৃতিও নেই, অশান্তির স্মৃতিও নেই। তো একটা দুঃখের স্মৃতি আছে, সেটা অবশ্য পাংশায় ঘটেছিল। আমরা কোন ক্লাসে পড়তাম মনে নেই, তখন হয়েছিল মন্বন্তর, এটা পাংশার ঘটনা। এটা কোন সালে? আমি আর ফিরে যাচ্ছি আর পাংশাতে, সালটা মনে নেই ভাবি, কিন্তু প্রাক স্বাধীনতা বা না, প্রাক স্বাধীনতা। আচ্ছা, তখন মন্বন্তর হয় দেশে, কোন সালটা আমি মনে করতে পারছি না। একদিন স্কুলে যেতে দেখি স্কুলের ধারে মানে রাস্তার ধারে একটা বন্ধ দোকানের বারান্দায় একটা মহিলার মানে নিথর দেহ পড়ে আছে, মুখটা খোলা, সারা গায়ে মাছি বসছে, আর তার বুকের কাছে একটা শিশু মানে স্তন্যপানের জন্য সে আঁকাপাকা করছে। এই দেখে আমি খুব কেঁদেছিলাম। আমি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে, স্কুলে যাইনি, কাঁদতে কাঁদতে বাড়ি থেকে গেছিলাম, মা মা করে চেঁচেছিলাম। এইটা আমার মনে আছে। যখন পাংশা ছেড়ে রানাঘাটে চলে এলে, তো কি কিছু আনতে পেরেছিলে তোমরা? কি কি আনতে পেরেছিলে ওখানে? না রে, কিছু আনা নেই। প্রথমত আমাদের লুকিয়ে এসেছিলাম, অবশ্য লুকিয়ে একসঙ্গে যে গোটা ফ্যামিলির সব মেম্বার চলে এসেছিলাম তা নয়। প্রথমে আমি, বড় মা, তরিৎ মানে আমার মামাতো ভাই, আর মামার ডাক্তারখানা একজন কম্পাউন্ডার, তার নাম ছিল, আমরা ননি কাকা বলতাম, মানে কর্মচারীদের তখন আমাদের সবাই ভাবতেন নিজেদের পরিবারের লোক, ওরাও সেইভাবে মিশতেন আমাদের সঙ্গে। তো সেই আমরা এই 4 জন চলে এসেছিলাম রানাঘাটে। প্রথমে এসে আমাদের স্কুলে ভর্তিটা ননিকাকেই করেছিলেন, কারণ একসঙ্গে অতগুলো লোক এলে পরে লোকের সন্দেহ হবে। আমরা ওই জন্যে পাঠ করে নিয়েছিলাম। প্রথমে আমরা এই 4 জন, তার মধ্যে আমাদের বাড়ির 3 জন আর ননিকাকা, তারপরে বাকিরা সবাই এসেছিলেন। সেই রাত্রেই? সেই রাতে না, অন্য দিন একটা, অন্য একটা অন্য সময়। একটা দিন। আগে যখন এসছি তখন আমরা বিয়ের গল্প বলিনি কাউকে। ও। আমরা যে এসছি এটা তো লোককে জানানোর দরকার নেই, আমরা কার সঙ্গে এসছি, কি এসছি, কোথায় গেছি, এতে লোককে জানিয়ে আসার দরকার নেই। কিন্তু যখন বাড়িটাকে ফেলে রেখে সকলে চলে আসছে, তখনই ওই দ্বিতীয় দলটা, তখনই নিমন্ত্রণের কথাটা প্রচার করা হয়েছিল। আচ্ছা, আর তুমি তোমাদের ধরো স্থাবর অস্থাবরের কথা যদি বলা হয়, বসতবাটি বা জমি বা তোমাদের ফসল ইত্যাদি, সেগুলো তো ধরো রইলো। প্রচুর- এছাড়া তোমাদের প্রচুর জমি জমা, গহনা পয়সা, প্রচুর জমি জমা, তুমি বললে গরু ছিল তোমাদের। গরু ছিল, কিছুই আনা যায়নি, কোনো ঘরের থেকে কোনো আসবাবপত্র আনা যায়নি, কিছু যায়নি। শুধু বাবার মামা জোর দিয়েছিলেন ক্যাশ টাকা এবং অর্নামেন্টস যা ছিল সেইগুলো লুকিয়ে চুরিয়ে আনা হয়েছিল। কিছু আমাদের হাত দিয়ে পাঠিয়েছিলেন ছোটোখাটো বিক্রিগুলো, আর বাদ বাকি সব ওরা সব ম্যানেজ করেছিলেন। আর গরু ছিল, এটা গরুটাকে জিনিস তো আমাদের বাড়িতে না ওই পোষ্য, মানে এত যত্নের ছিল গরুগুলো। আর বাবার কাছে এমনি তো গরুকে হিন্দুরা আমরা সব দেবী বলি, মা বলি, ওটাকে ছেড়ে রেখে চলে এসেছিলাম আমরা। কটা গরু ছিল? 2টো, বাছুর ছিল একটা, বকনা বাছুর ছিল একটা, 2টো বকনা গরু। তো বকনা বলে না, ছোটো বড়দের গরুদের গরুই বলে, বাচ্চাদের বকনা বাছুর বলে। তো ওখানকার একটা হিন্দু রাখালকে টাকা পয়সা দিয়েছিল অনেক, যে গোপনে সে গরুগুলো চড়াতে নিয়ে যাচ্ছে, এরম করে নিয়ে সে একদম সোজা রাস্তা ধরবে, ধরে হাঁটিয়ে রানাঘাটে আনা হয়েছিল। এবার রানাঘাটের বাড়িতে একটা গোয়াল ঘর তৈরি করে দেওয়া হয়েছিল আগে ওদের জন্যে, সেখানে গরুগুলো অনেকদিন ছিল। এবং আমাদের একটা গয়লা ঠিক করা হয়েছিল, রোজ সকালে এসে গায়ে দুধ দুই দিয়ে যেত। আমার ছোটোবেলায় মানে যে বিচুলি বলে, বিচুলি কাটার অভিজ্ঞতাও আছে আমার। এবং বিচুলি কাটতে গিয়ে একবার আমার এই বুড়ো আঙুল কেটে গিয়েছিল, দাগ আছে বাঁ হাতে না ডান হাতে যেন, একদম মাঝখান থেকে চিরে গিয়েছিল। ওই বটিগুলো কীরকম হয়ে যেত, খাঁচ কাটা ধার হয়। আচ্ছা, আর আমার কায়দা ছিল কত ছোট করে বিচুলি কাটা যায়, মেশিনে কাটার মতো। ব্যাস কায়দা দেখাতে গিয়ে আঙুলটা কেটেছে ব্যাস। তারপর থেকে তো খুব সাবধানে কাটতাম। যাই হোক, সে গরুগুলো হঠাৎ একটা কী রোগ হলো,
প্রথম দিন 2টো গরু মারা গেল, তারপর দিন বাচ্চাটা মারা গেল। আমরা ভেটেরিনারি ডাক্তারকে কল করেছিলাম, উনি এসে দেখলেন, ওষুধপত্র দিলেন, বাঁচানো গেল না। তারপর আমরা আর গরু পুষি এটা না। কতদিন পরে ঘটেছিল তোমরা চলে আসার? গরুগুলোকে আনার প্রায় বছর 2 পরে, আচ্ছা। 2 বছর ছিল গরুগুলো। আর আবার ওই ওই ঘটনাতেই ফিরে যাচ্ছি। তো তুমি কখন জানতে পারলে যে তোমরা দেশ ছাড়া হবে বা পাংশা ছাড়বে? বাবারা আমাদের কিরমভাবে বলেছিস তো, দেখ আমরা এখন গিয়ে অনেকদিন থাকবো ওখানে, আমরা নতুন বাড়ি কিনেছি ওখানে, তোরা গিয়ে কদিন থাক, দেখা যাবে। কোন জায়গায় বলেছিলেন? রানাঘাটে বেশি দূরে নয়, আমরাও যাবো, কদিন পরে আসছি, এইভাবে বলে বলে কাউকে গল্প করিস না, তোরা যা, চলে যা। ও, তার মানে তুমি তখনও জানতে যে কিছুদিনের জন্য যাচ্ছি, আবার ফিরে আসবো। কিন্তু আমরা যে ফিরে যাব না, সেটা ওইভাবে খুব পরিষ্কারভাবে আমাদের ধারণা ছিল না যে ফিরে যাব না। বলে কিছুদিন থাক, আমরাও আসছি। বন্ধু বান্ধবকে, এই যে তুমি এক্ষুনি ইউসুফের নাম বললে, তারপর যখন এখানে সেই স্কুলে ভর্তি করে দিলেন ননিকাকা, তখন জানলাম। যার অবশ্য তার আগে ননিকাকে ভর্তি করে দেওয়ার কিছু পরে বাড়ির সবাই এলেন। আচ্ছা। আর তোমার এই ওই দেশের, আগের দেশের বন্ধু বান্ধবদের কি কথা বলতে পেরেছিলে, জানাতে পেরেছিলে? পরবর্তীকালে কারোর সঙ্গে নয়, কারোর সঙ্গে দেখা হয়নি। এবং পরে আমি অনেক বছর পরে আবার গিয়েছিলাম আচ্ছা। আমার দেশে, যে গিয়ে তো সব দখল হয়ে গেছে। দেখলাম সেই গল্পে যাবো আমরা। একটা দুঃখের ব্যাপার, সে আর কি বলবো, সব দখল হয়ে রয়েছে। কত বছর পর সেটার কথা বলছো? অনেক বছর, প্রায় 65, আমি ছেড়ে আসার প্রায় 65 বছর পরে আবার গিয়েছিলাম। আচ্ছা, সেই বছর, সেই গল্প নিশ্চয়ই অবশ্যই শুনবো। অবশ্যই অবশ্যই বলবো। তুমি আরেকটু আমাকে তোমার বন্ধুদের কথা বলো, ইউসুফের কথা বলো। ইস্যু দেখ, খুব গরিব ঘরের ছেলে। ওর বাবার সংসারই চলতো এই মুরগি পালন করে। আচ্ছা। বাজারে গিয়ে মুরগি বেচতেন, মুরগির ডিম বেচতেন, রোজ মুরগির ডিমটা বেচতেন, আর তার থেকে রোজ একটা করে ডিম আমাকে এনে দিতে, খাওয়াতে। কারণ ওই যে আমি ওকে সাহায্য করতাম লেখাপড়ায়, বা অঙ্ক টঙ্ক বুঝিয়ে দিত, সেই জন্য। এইসব কিনে আরেকটা মজার গল্প মনে পড়ে গেল। আমাদের একবার স্কুল ইন্সপেকশনে এসছেন ইন্সপেক্টর, ক্লাসে এসছেন, অঙ্ক ধরবেন আর কি, এসছেন। তার আগের দিন ওদের অঙ্কের মাস্টারমশাই বলে, হ্যাঁ রে, তোরা যারা ফার্স্ট সেকেন্ড নোস, তারা সব এক জায়গায় বসিস কেন? ক্লাসে ঘরে সব ছড়িয়ে ছিটিয়ে বসবি, ছড়িয়ে ছিটিয়ে বসবি, ভালো ছেলেরাও পেছনে বসবি, সব ছড়িয়ে ছিটিয়ে বসবি, এক জায়গায় বসবি না। তো আমরা তাই করলাম, ইউসুফকে পেছনে বেঞ্চে বসতে দেওয়া হলো, আমি মাঝামাঝি বসলাম, সুব্রা এদিকে বসলাম, আরও সব বসলাম। যাই হোক, উনি তো এলেন ইন্সপেক্টর, নামটাও মনে ছিল, এখন ঠিক খেয়াল হচ্ছে না। তো তিনি এসে প্রথমে বললেন যে, দেখি তোমরা কী অঙ্ক করো, দেখি বইটা দেখি। বইটা নিলেন, নিয়ে একটা বেছে ঐকিক নিয়মের একটা অঙ্ক দিলেন। ইউসুফ পড়াশোনা কেমন ছিল? ইউসুফ পড়াশোনা মাঝামাঝি ছিল, খুব খারাপও নয়, খুব ভালোও নয়, পাস করতো, প্রত্যেক সাবজেক্টে পাস করতো। সবচেয়ে ছিল মিষ্টি ব্যবহার, এত ভালো মিষ্টি ব্যবহার ছিল। তো প্রথম ছোটোবেলা খুব দুঃখ হতো, ওদের দেখা পেতাম না যখন এখানে পড়াশোনা করছি, কিন্তু আর কখনো দেখা হয়নি ওদের সঙ্গে। আর যাই হোক, বা যোগাযোগও হয়নি। তো ইউসুফের কথাটা বলি, তো উনি তো ঐকিক নিয়ম দিলেন, দিয়ে এদিক ওদিক তাকিয়ে ইউসুফের দিকে নজর গেল। তুমি 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 এসো, কারণ মনে হচ্ছে লাস্ট বেঞ্চে বসেছে, এ নিশ্চয়ই পারবে না। ইউসুফ এলো, টেবিলের উপরে চক রয়েছে, ডাস্টার রয়েছে, এসব অঙ্কটা করতে পারবে? ও ঘাবড়ে গেছে, দেখে পারবো, করো। প্রথমে তো লিখতে গিয়ে হাত টাত কাঁপছিল, তারপর আস্তে আস্তে স্টেডি হয়ে গেল। যাই হোক, অঙ্কটা করতে গিয়ে আবার আমার মনে আছে চকটা আবার দুখণ্ড ভেঙে একটা নিচে পড়লো। তো যিনি ইন্সপেক্টর ছিলাম, চাকরি তুলতে হবে না, তুমি তো ওইটা দিয়ে করো। করে কাঁপা গলায়, স্যার হয়ে গেছে বলে টেবিলের পরে ডাস্টার আর চকটা রেখে দাঁড়িয়ে রইলেন। আর ইন্সপেক্টর সবাইকে জিজ্ঞেস করলেন, কি ঠিক করেছে? আমরা বললাম, হ্যাঁ স্যার। তখন আর আমরা ভাবছি যে কতক্ষণে সময়টা গল্প করে করে কাটানো যায়, পিরিয়ড শেষের ঘন্টাটা পড়লেই বেঁচে যাবো, আর কাউকে ধরবেন না অঙ্ক করতে। কী করে টানা যায়, টেনে নিয়ে সময় নষ্ট করা যায়, এই ধান্দা করছি আমরা শুধু। হলে হ্যাঁ স্যার অঙ্ক, আমি বলছি হ্যাঁ স্যার, ও আর পরে বলছে হ্যাঁ স্যার ঠিক হয়েছে স্যার, আরেকজন পেছন থেকে পরে বলছে হ্যাঁ স্যার ঠিক হয়েছে স্যার।
তারপরে ইন্সপেক্টর বলছেন, লেখাপড়া বেশ ভালো ছেলে বলো? আমরা সব একযোগে কোরাস বলে, হ্যাঁ স্যার খুব ভালো ছেলে। এসব ঢং করে ঘন্টা বাজলো, ক্লাস শেষ। এরপরে মজা হলো, স্যাররা যখন চলে গেলেন তখন সবাই ঘিরে ধরেছে ইসুককে। ইসু, তুই কী করে অঙ্কটা করলি রে? আরে দূর, আমার কোনো কৃতিত্ব নয়। আমাকে দেখবে যে ওর কৃতিত্ব, আরে পরশুদিন নিয়ে অঙ্কটা আমাকে করিয়েছে ও। ফর্চুনেটলি সেই অঙ্কটা ওর পড়ে গেছে, বুঝলি তো? বলে পরশুদিন নিয়ে অঙ্ক করিয়েছে। তো এইসব ঘটনাগুলো সব মনে আছে, এই ঘটনাগুলো। আমি একটা পরবর্তীকালে একটা বই লিখেছি, বইটা লালমাটি প্রকাশন থেকে বেরিয়েছে। বইটার নাম হচ্ছে ক্লাস 4-এর গল্প। তার মধ্যে এই সমস্ত গল্পগুলো দিয়েছি। তো যাই হোক, যারা পড়েছেন তারা তো খবরের কাগজে যে পর্যালোচনা বেরিয়েছিল তারা তো লিখেছেন, এক কথায় বইটি অনবদ্য, এরকম কমেন্টও করেছেন তারা।